সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে যেই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার দূরত্ব ও উচ্চতা। তো দূরত্ব ও উচ্চতায় আমি আলোচনা শুরু করার আগে তার বেসিক সম্পর্কে একটা ধারণার জন্য মূলত আজকের ক্লাসটা করা। তাহলে আমরা বেসিক যে আলোচনাটা সেটার মধ্যে সর্বপ্রথম আলোচনাটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ নিয়ে। তোমরা যখন দূরত্ব উচ্চতা করবা তখন কিন্তু প্রায় সব গাণিতিক সমস্যার মধ্যেই তোমার একটা সমকোণী ত্রিভুজকে মেনটেন করে কাজটা করতে হবে। তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে হবে, ঠিক আছে? ধরে নেওয়ার পর তোমাকে দেখতে হবে এই ত্রিভুজের মধ্যে কোনটা ভূমি হচ্ছে, কোনটা লম্ব হচ্ছে, কোনটা অতিভুজ হচ্ছে। তো তোমাদের অনেকেরই এটা নিয়ে একটা সমস্যা থাকে যে ভূমি তো সবসময় নিচেরটা হবে আর লম্ব তো উপরেরটাই হবে। তোমরা সবাই এটাই মনে করো, আসলে কিন্তু না। ভূমি আর লম্ব কিন্তু তোমার কোন অনুসারে চেঞ্জ হয়। তাহলে দেখো, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ নেই, এই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ হচ্ছে না। এখানে যদি এটা সমকোণ হয় তাহলে অবশ্যই এটা সবসময় মনে রাখবা, এটা সমকোণ হলে তার বিপরীত বাহুটা হবে অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হবে অতিভুজ। এটা আশা করি তোমরা অনেকেই জানো। এবার আসো, আমাদের এই ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে। আমরা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বলতে পারছি না কোনটা লম্ব কোনটা ভূমি। যদিও মনে হচ্ছে এটা ভূমি, কিন্তু এখন কিন্তু স্পষ্ট না। স্পষ্ট তুমি তখনই হইতে পারবা যখন তোমার একটা সূক্ষ্মকোণ দেয়া থাকবে। ধরো এইখানে এই সূক্ষ্মকোণটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে এই যে আমি এখানে থিটা প্রকাশ করলাম। যদি আমাদের সূক্ষ্মকোণটা এই নিচের বাহুটার সাথে দেওয়া থাকে তাহলে অবশ্যই এই নিচেরটা হবে ভূমি আর অপরটা কি হবে, লম্ব হবে। এখান থেকে এটা আমি আরেকভাবে বলতে পারি যে এই সূক্ষ্মকোণের এই বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব। এখান থেকে এটাও বলা যায়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারতেছি, দেখো, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণের বিপরীতের বাহুটা হচ্ছে অতিভুজ, আর যে সূক্ষ্মকোণটা যেখানে দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা হবে লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হবে ভূমি। আমি আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণের জন্য আমরা আরেকটা এখানে সমকোণী ত্রিভুজ নিলাম। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এটা তো সমকোণ তোমরা দেখতেই পাচ্ছ। আমরা একটু আগে তোমার সূক্ষ্মকোণটা দিছিলাম কোথায়, ভূমির সাথে বা নিচের দিকে। এখন যদি সূক্ষ্মকোণটা নিচে না থাকে, যদি উপরে থাকে, হ্যাঁ, উপরে কিভাবে থাকে এটা তোমরা ক্যালকুলেশন করতে গেলেই বলবা। যদি উপরে থাকে তখন ঘটনাটা কি হবে দেখো তো, তখন অনুরূপে এটা হবে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি হবে, অতিভুজ হবে। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি, এটা না? সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি এটা হয় তাহলে সেটা হবে কি, লম্ব। আমরা জানি কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এই বাহুটা হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু। এটার নাম হবে কি, এটার নাম ভূমি হবে। দেখো তো, আশা করি এই অংশটা বুঝতে পারলে তোমাদের আর কখনোই সমস্যা থাকবে না। জাস্ট তোমরা এতটুকু মনে রাখবা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব আর অতিভুজ আর ভূমি তো তোমার এমনিতেই চলে আসবে। আচ্ছা, এই গেল আমাদের সমকোণী ত্রিভুজ চিনার উপায়। এবার আমরা তার থেকে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে লিখবো, এটার জন্য আমি এই ত্রিভুজটাকে ব্যবহার করতেছি, A.B.C। আমি যদি এই ত্রিভুজকে ব্যবহার করি, এখন খেয়াল করো তো, আমি সর্বপ্রথম এখান থেকে সাইনের মানটা বের করি। সাইনের মানটার জন্য আমি এখানে লিখবো যে সাইন থিটা। আমি এখানে থিটা দিচ্ছি কারণ এই যে এই থিটার মান আমার যত থাকবে আমার এই থিটার জায়গাতে তত চলে আসবে। আমাদের সাইন থিটা হবে তোমার উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ। আমাদের এটা হবে লম্ব বাই অতিভুজ। এখান থেকে লম্বকে আমরা কি দেখতে পাচ্ছি, এবি দেখতে পাচ্ছি না? তাহলে এটা আমি লিখতে পারি যে এবি বাই এসি। এই ত্রিভুজ অনুসারে আমি লিখলাম। আমাদের সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, আর এই ত্রিভুজ থেকে সেটা হচ্ছে এবি বাই এসি। আচ্ছা, এইগুলো আমাদের সাইন থিটা। এবার আসো কস থিটা কি হবে, কস থিটা আমাদের কি হবে, আমাদের কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। হচ্ছে, তাহলে এখান থেকে ভূমিটা দেখো তো বিসি হচ্ছে না? এখান থেকে আমরা বলতে পারি যে বিসি বাই অতিভুজ মানে কি, এসি।
এটা হয়। তাহলে সাইন গেল কস গেল, এবার আমাদের টেন থিটা কি হবে, টেন থিটা, আমাদের টেন থিটা হবে লম্ব বাই ভূমি। টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়, এখান থেকে আমি কি লিখতে পারি, লম্বটা হচ্ছে এবি, ভূমিটা হচ্ছে বিসি। তাহলে এটা আমার কি হয় দেখো তো, আমার হচ্ছে এবি বাই বিসি। এইগুলো আমার সাইন কস টেন। এখন যে সমস্যাটা হয়, তোমরা এগুলা কোনটা লম্ব হবে ভূমি হবে এগুলো কিন্তু পেচ লাগিয়ে ফেলো, এটা কিন্তু সহজে মনে থাকে না। এটা মনে রাখার জন্য কিন্তু খুব সহজ একটা ছন্দ আছে, আশা করি অনেকে জানো আবার অনেকে জানো না। তো যারা জানো না শুধুমাত্র তাদের জন্য এটা মনে রাখার জন্য তোমরা মুখস্থ করবা যে সাগরে সাগরে লবণ অনেক, লবণ অনেক। আরো অনেক ছন্দ আছে, তো আমার কাছে মূলত আরো অনেক ছন্দ, যেমন তোমার ছোট ছোট লবণ, মানে তোমার শব্দ দিয়েও তুমি মনে রাখতে পারো। তো ছোট শব্দ থেকে আমার মনে হয় যে আমারও কিন্তু ব্যক্তিগতভাবে এই ছন্দের সাহায্যে এগুলো মনে থাকে, সেই কারণে তোমাদের সাথে এটা আজকে শেয়ার করতেছি। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম টিচারে এটা ফলো করে, আমি নিজেও এটা ফলো করি। তো সাগরে লবণ অনেক, এটা হচ্ছে দেখো এখানে সাগরে মানে কি, সাগরে মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অতিভুজ অনেক মানে হচ্ছে অতিভুজ। তার মানে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তুমি এইভাবে মনে রাখবা যে বাম দিক থেকে তোমরা এটা মনে রাখার জন্য তোমরা এইভাবে এখান থেকে শুরু করে তোমরা এমন নিচে চলে আসবা, তাহলে এটা আশা করি খুব সহজে মনে থাকবে। প্রথমে হবে সামনেরটা, তারপর হবে উপরেরটা, তারপর হবে কি নিচেরটা। সাগরে লবণ অনেক। এবার আসো cos থিটা, cos থিটা হবে কবরে ভূত অনেক। এই গেল এটা কবরে ভূত অনেক। আর টেন থিটাটা আসো, টেন থিটাটা হচ্ছে টেরা লম্বা ভূত। এই গেল আমার তিনটা মনে রাখার জন্য তিনটা ছন্দ, কবরে ভূত অনেক, আর এটা হচ্ছে আমার টেরা লম্বা ভূত। এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কবরে ভূত অনেক, তার মানে এইভাবে তোমরা নিচের দিকে আসবা। কবরে মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে কি অতিভুজ, যে সাইনের মতো ঠিক সেম তোমরা এইখান থেকে শুরু করে এইভাবে নিচে চলে আসবা, তাহলে এটা মনে থাকবে। এটা কিন্তু আবার উল্টা করে ফেলো না, উল্টা করলে কিন্তু আবার ভুল হবে। টেন থিটা মানে কি, টেরা মানে হচ্ছে টেন, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে কি ভূমি। এটাও সেম, এইভাবে তোমরা মানে বাম থেকে উপর দিয়ে নিচে আসবা, তাহলে টেরাটা আগে, লম্বটা হচ্ছে উপরে, বা তারপরে ভূতটা হচ্ছে সবার শেষে বা এই যে নিচে। দেখো তাহলে আমাদের সাইন গেল, কস গেল, টেন গেল। আশা করি তোমরা সবাই আমার যে ত্রিকোণমিতির সূত্র সম্বলিত একটা ক্লাস ছিল, একদম ফার্স্ট যে ক্লাসটা ছিল, আশা করি তোমরা সবাই ওই ক্লাসটা দেখেছো এবং ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে গেছো। তো এখন আমি যদি সাইন থিটা এখান থেকে বের করতে পারি, আমি কি খুব সহজে এটা থেকে কোসেকটা বের করে ফেলতে পারি না? দেখো তো কোসেকটা কি আসে, আমরা জানি সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক। কোসেকটা হচ্ছে সাইনের উল্টা। সাইন কি হবে, এখানে দেখো সাইন ইকুয়াল টু এই যে এটা না, সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক না। তো সাইন যদি 1 বাই কোসেক হয়, তার মানে সাইনের মান যা হবে কোসেকের মান তো তার উল্টা হবে। আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম, আমি ডাইরেক্ট লিখে ফেলি, আশা করি তোমরা এটা পারবে। তাহলে কোসেকটা কি হবে দেখো তো, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব। এবার দেখো তো, কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে কসের বিপরীত আমরা কি জানি সেক। তাহলে আমার সেকটা কি হয়, আমার সেকটা হবে দেখো, কসের মধ্যে অতিভুজ নিচে না, সেকের মধ্যে অতিভুজ চলে আসবে উপরে। এই যে আমার অতিভুজ চলে আসলো কোথায়, উপরে, আর ভূমিটা চলে যাবে নিচে। দেখো এই গেল আমার কোসেক সেক। এবার 10 থেকে আমরা কট বের করে নিই, কট। কট থিটা কি হবে, আমরা জানি কট মানে হচ্ছে 10 এর উল্টা। তাহলে 10 যদি হয় লম্ব বাই ভূমি, কট হবে ভূমিটা চলে আসবে উপরে, লম্বটা চলে আসবে নিচে। তার মানে এটা হবে ভূমি বাই লম্ব। এই গেল আমার 6টা অনুপাতের জন্য তোমাদের দূরত্ব উচ্চতা সলিউশন করার জন্য 6টার মান। এখন আমরা কিন্তু আসলে সবগুলোকে ব্যবহার করি না, আমরা মূলত এই যে এই 3টাকে ব্যবহার করেই সমস্ত কাজ করে ফেলি। তোমার ইচ্ছা হলে তুমি এই 3টা ব্যবহার করতে পারো, তবে এই 3টার মান কিন্তু তুমি মুখস্থ না করলেও চলবে। তুমি জাস্ট এটা মনে রাখবা, ওই যে সূত্রগুলো, হ্যাঁ সাইনের উল্টা হচ্ছে কোসেক, অর্থাৎ ব্যস্তানুপাতিক আকারে। তাহলে এই 3টার সাহায্যে কিন্তু তুমি এই 3টা মনে রাখতে পারবা। তাহলে আচ্ছা, এই গেল আমাদের 6টা অনুপাতের মান মনে রাখার 6টা নিয়ম।
এবার আসো আমরা একটু উন্নতি আর অবনতি কোণ নিয়ে আলোচনা করি। উন্নতি, আমি এটা এই অংশটা মুছে দিচ্ছি। উন্নতি কোণ আর অবনতি কোণ নিয়ে আমরা একটু আলোচনা করি, কারণ এটা আমাদের কাজে লাগবে। আমি প্রথমে একটা ভূমি এখানে নিই, ভূমি, এটা হচ্ছে একটা ভূমি। এটা যদি ভূমি হয়, এটা আচ্ছা ভূমি বা এটা তো মাটি, ঠিক আছে, এটা হচ্ছে মাটি। মাটির সমান্তরাল আমি একটা রেখা নিলাম না এখানে, মাটির সমান্তরাল বা এটাকে কি আমি ভূমির সমান্তরাল আমি এটা লিখিয়ে দিলাম, সমান্তরাল। আমি যদি ভূমির সমান্তরাল কোনো রেখা নেই, ওই রেখার উপরে যদি যে কোনো একটা বিন্দু থাকে, ভূমির সমান্তরাল রেখার উপরে যে কোনো একটা বিন্দু, ধরো এখানে আছে এই বিন্দুটা, যে কোনো একটা বিন্দু থাকে, ওই বিন্দুটা ভূমির সাথে যেই কোণ উৎপন্ন করবে, এই বিন্দুটা ভূমির সাথে যেই কোণ উৎপন্ন করবে, ওই কোণকে বলা হবে উন্নতি কোণ। অর্থাৎ ভূমির উপরের দিকে হলে উন্নতি, এটা হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ। এবার আসো আমি ভূমির সমান্তরাল আরেকটা রেখা নিই। এই দেখো আমি ভূমির সমান্তরাল আরেকটা রেখা নিলাম। এখন ভূমির সমান্তরাল কোন রেখার নিচে, ভূমির সমান্তরাল রেখার নিচে হবে যে কোনো একটা বিন্দু থাকলে, ধরো আমি নিচে এখানে একটা বিন্দু নিলাম, ওই বিন্দুতে ভূমির রেখা সমান্তরাল রেখাটা যে কোণ উৎপন্ন করবে, এই কোণটাকে বলা হবে অবনতি কোণ। এই কোণটাকে কি বলা হবে? অবনতি, অবনতি কোণ। আশা করি তোমাদের উন্নতি অবনতি ক্লিয়ার। তাহলে সংক্ষেপে বলে কি হয়? ভূমির উপরে উন্নতি, ভূমির নিচে অবনতি, বাস। ভূমির নিচে কোনো কোণ হলে অবনতি, ভূমির উপরে কোনো কোণ হলে উন্নতি। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হবে। তোমরা দেখো, এটা ধরো একটা ত্রিভুজ, এটা হলো, আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের উপরে এই যে ভূমিটা আছে, এই ভূমির সমান্তরাল কি? এই ভূমির সমান্তরাল আমি এখানে একটা রেখা এইভাবে কল্পনা করতে পারি না? আমি যদি ভূমির সমান্তরাল একটা রেখা এখানে কল্পনা করি, তাহলে দেখো তো এখানে একটা কোণ হচ্ছে, এখানে একটা কোণ হচ্ছে, আবার এখানে একটা কোণ হচ্ছে, এখানে একটা কোণ হচ্ছে। তাহলে এইখানে এখানে এগুলো হবে উন্নতি কোণ, কারণ তারা ভূমি থেকে উপরের দিকে গেছে, এটা হবে উন্নতি, এটা হবে কি উন্নতি। আর এগুলো দেখো তো উপর থেকে ভূমির দিকে আসছে না বা নিচের দিকে আসছে না, তাহলে এটা হবে অবনতি, এটাও হবে কি অবনতি। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এখান থেকে আরেকটা বিষয় আমি সংক্ষেপে বলে নিই। আমরা একান্তর কোণ সম্পর্কে কি জানি? একান্তর কোণ সম্পর্কে আমরা জানি, যদি কোনো একটা জেড আকৃতি আমরা পাই, ওই জেড আকৃতির এই কোণটাকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। আর একান্তর কোণ মানে হলো এই দুইটা কোণের মান পরস্পর সমান। তো আমাদের কোনো অঙ্ক করতে গেলে যদি আমাদের অবনতি কোণের মান, ধরো আমার এই অবনতি কোণের মান দেওয়া আছে 30, এটার মান যদি আমার 30 হয়, তাহলে এই একান্তর কোণ অনুসারে আমার এটার মানও তো 30 হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? অথবা ধরো এটার মান যদি আমার 40 দেওয়া থাকে, 45 দেওয়া থাকে, তাহলে আমার এটার মানও তো 45ই হবে। এই হচ্ছে আমাদের একান্তর কোণের সাহায্যে অবনতি থেকে উন্নতিতে আসা অথবা উন্নতি থেকে অবনতিতে যাওয়া। তোমাদের উন্নতি বা অবনতি যাই থাকুক না কেন, তোমরা ইচ্ছা করলে একান্তর কোণ ব্যবহার করে তোমরা উপর থেকে অর্থাৎ অবনতি থেকে উন্নতির মধ্যে কিন্তু মানটা নিয়ে আসতে পারো। তখন খুব সহজেই কিন্তু তোমরা ভিতরে কাজটা করতে পারবা। আর যদি এই কোণের মান দেওয়া থাকলে তুমি এখানে মানটা না লিখো, তাহলে কিন্তু এখানে আবার টান দিয়ে, এই যে যদি না লিখো, তাহলে তোমার এখানে এইভাবে যুক্ত করে, এইভাবে ভূমি যুক্ত করে, তারপর কিন্তু এটাকে তখন 90 ডিগ্রি হিসাব করে, হ্যাঁ, তারপর এটাকে 90 ডিগ্রি, এটাকে ভূমি ধরে কিন্তু আলাদা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো এর চেয়ে সবচেয়ে সহজ যেটা হবে, তোমাদের অবনতি কোণের মান কিছু দেওয়া থাকলে তোমরা একান্তর কোণের সংজ্ঞা ব্যবহার করে সেটার মানটা নিচে নিয়ে আসবা, তখন খুব সহজে তোমরা বাকি কাজটা সমাধান করে ফেলবা। এই হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতার যত বেসিক আলোচনা ছিল তোমাদের নবম-দশম অনুসারে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। আশা করি খুব ভালো করে তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।